আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং নিরাপদে আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5 এর লেসন 2 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 51। এর আগের ভিডিওতে আমি এই লেসনে যে কবিতাটা ছিল পার্ট ডিতে, সেই কবিতাটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের টপিকগুলো সলভ করার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথমে কবিতাটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা এখনও কবিতাটা শিখোনি বা কবিতাটা সম্পর্কে পুরোপুরি তোমাদের ধারণা নেই, তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে আগে কবিতাটা বুঝে আসতে পারো, তারপর আজকের যে টপিক সেটা করে নিতে পারো। তো চলো আমাদের টপিকটা শুরু করি। এখানকার পার্ট সি এর ইনস্ট্রাকশনে বলছে, রাইট আ সিনোনিম অ্যান্ড অ্যান অ্যান্টোনিম ফর ইচ ওয়ার্ড ফ্রম দ্য পয়েম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। অর্থাৎ আমরা এখানে একপাশে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, আর একটা ঘরে দেওয়া আছে সিনোনিম বা সমার্থক শব্দ, আর আরেকটা ঘরের জন্য দেওয়া আছে অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। তো আমাদের কাজ হচ্ছে এখানকার প্রতিটা শব্দের জন্য একটা করে সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম লিখে, এভাবে করে আমরা আমাদের এই টাস্কটা কমপ্লিট করব। এখানকার প্রথম শব্দটা হচ্ছে সোলেস, এটার সিনোনিম লিখেছি কমফোর্ট। তো সোলেস এবং কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি, আরাম, এরকম বোঝাচ্ছে। আর অ্যান্টোনিম হিসেবে লিখেছি হচ্ছে ডিস্ট্রেস, মানে হচ্ছে দুঃখ, দুর্দশা, কষ্ট, এরকম বোঝায়। তো তোমরা চাইলে অন্য কোনো অ্যান্টোনিম বা সিনোনিম এখানে ব্যবহার করতে পারো। যেমন ডিস্ট্রেস লিখেছি, ডিস্ট্রেসের জায়গায় তোমরা চাইলে ফেন লিখতে পারো। হ্যাঁ, ফেন মানে হচ্ছে কষ্ট, এরকম আরও অনেকগুলো রয়েছে। ট্রাবল লিখতে পারো, হ্যাঁ, TROUBLE, হ্যাঁ, এরকম লিখতে পারো। তো আরও অনেক সিনোনিম আছে যেটা তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো। তো এটা একান্তই তোমাদের ব্যাপার। এখানে যেহেতু একটা করে দেওয়ার কথা, সেজন্য আমি একটা করে আমার চার্টে লিখেছি, আর বাকিটা হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কেমন? তো দেখো, এই যে আবার ধরো এখানে যে সোলেসের ব্যাপারটা, আমি সিনোনিম যেমন কমফোর্ট লিখেছি, এরকম আরও অনেকগুলো লেখা যায়। তুমি চাইলে আরও সহজ যেটা ফিস লিখতে পারো, চাইলে ফিসও কিন্তু এটার একটা সিনোনিম। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাপিনেস লিখতে পারো। এরকম করে তোমরা আরও বেশ কিছু অ্যাড করতে পারো। এরপরেটা হচ্ছে রেফিউজ। রেফিউজ মানে হচ্ছে আশ্রয় দেওয়া বা আশ্রয়স্থান, এরকম বলতে পারি। তো এটার সিনোনিম লিখেছি হচ্ছে শেল্টার, আর অ্যান্টোনিম লিখেছি হচ্ছে ডেঞ্জার। ওকে, তো তোমরা তোমাদের জায়গা থেকে যদি চেঞ্জ করতে চাও সেটা করতে পারো, এবং সেটা যদি তোমরা কমেন্ট বক্সে জানো, তাহলে তোমাদের অন্য একটা বন্ধু কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারে। এরপরের যে শব্দটা সেটা হচ্ছে ট্রাঙ্কুয়ালিটি, এবং এই যে ট্রাঙ্কুয়ালিটির জন্য আমি কি কি লিখেছি একটু দেখো। যে আমি সিনোনিম লিখেছি পিস। হ্যাঁ, ট্রাঙ্কুয়ালিটি মানে হচ্ছে প্রশান্তি, হ্যাঁ, বা শান্তিপূর্ণ অবস্থা বলি আমরা। তো এই প্রশান্তির জন্য আমি লিখেছি হচ্ছে পিস। তো আরও লেখা যায় হচ্ছে কি কাম লিখতে পারো, হ্যাঁ, নীরবতা বা শান্ত, এরকম বোঝাতে পারো কাম। তো এবং অ্যান্টোনিম হিসেবে আমি লিখেছি হচ্ছে খেওয়াজ। তো এটা খেওয়াজ মানে হচ্ছে বিশৃঙ্খলা, এটার জন্য তোমরা চাইলে ডিসঅর্ডারও লিখতে পারো, ম্যাস লিখতে পারো, অনেকগুলো লেখা যায়, যেমন ম্যাস, কেমন, অথবা হচ্ছে ডিসঅর্ডার, এরকমও লিখতে পারো। ওকে, এর পরের যে শব্দ সেটা হচ্ছে কি লিবারেশন। এটা খুবই সহজ একটা ওয়ার্ড, যেটা তোমরা সবাই জানো। ওকে, তো লিবারেশনের জন্য আমি কি লিখেছি দেখো। লিবারেশনের জন্য সিনোনিম লিখেছি হচ্ছে ফ্রিডম। হ্যাঁ, ফ্রিডম আর লিবারেশন দুটার অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি। এবং এটার যে অ্যান্টোনিম সেখানে লিখেছি হচ্ছে ক্যাপটিভিটি বা বন্দি অবস্থা আর কি। তো এটার তোমরা সিনোনিম অ্যান্টোনিম আবার চাইলে হচ্ছে চেঞ্জ করে লিখতে পারো। আমি খুব সহজ যে দুটা বা কমনলি ইউজড যে দুটা শব্দ আছে সেই দুটাই লিখলাম। তো ক্যাপটিভিটির জায়গায় তোমরা চাইলে হচ্ছে ইমপ্রিজনমেন্ট লিখতে পারো। আমি একটু লিখে দেখাচ্ছি, দেখো, ইমপ্রিজনমেন্ট, IMPRISONMENT। ওকে, ইমপ্রিজনমেন্ট, এই শব্দটা একটু বড়, তো এটা চাইলে তোমরা লিখতে পারো। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে রেস্পিট, মানে হচ্ছে বিশ্রাম করা, অবকাশ যাপন করা, এরকম। হ্যাঁ, তো এইটার সিনোনিম লিখেছি আমি রিলিফ। আরও সহজ আছে, যেমন হচ্ছে তোমরা চাইলে এখানে রেস্ট লিখতে পারো সিনোনিম হিসাবে, তারপর হচ্ছে পজ লিখতে পারো। হ্যাঁ,
আরও অনেকগুলি থাকে, সেগুলোও তোমরা যদি কেউ পারো তাহলে তোমরা লিখবা। তবে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। লেজার লিখতে পারো, হ্যাঁ, রিলিফের জায়গায় তোমরা আরেকটা সিনোনিম এই যে লেজার এরকম লিখতে পারো। তো তাহলে দেখো রেস্ট ফিট মানে হচ্ছে অবকাশ বা বিশ্রাম নেওয়া। তাহলে এটার সিনোনিম লিখেছি কি রেস্ট, পজ PAUSE পজ, তারপর লিখেছি হচ্ছে লেজার, এবং এটার অ্যান্টোনিমটা কি লিখেছি দেখো হার্ডশিপ। হ্যাঁ, হার্ডশিপ মানে কি? হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট। তো এখন হার্ডশিপের জায়গায় তোমরা চাইলে আবার পেন লিখতে পারো। কেমন? এখানে হার্ডশিপ না লিখে তোমরা যদি চাও পেন লিখতে পারো। পেন মানেও কষ্ট। হ্যাঁ, তারপর মিজারি লিখতে পারো, দুঃখ, কষ্ট, যন্ত্রণার জন্য তোমরা যে কোনো ধরনের সিনোনিম এখানে ব্যবহার করতে পারো। ওকে, তারপর ধরো সাফারিং লিখতে পারো, SUFFERING সাফারিং। তারপর হচ্ছে ট্রাবল লিখতে পারো, চাইলে ডিফিকাল্টি লিখতে পারো, এরকম আরও বেশ কিছু ওয়ার্ড তোমরা এখানে ইউজ করতে পারো। আমাদের এখানকার প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াই ডাজ দ্য স্পিকার টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস? অর্থাৎ কবি কেন রাস্তাঘাট এবং ভিড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? তো আমরা আনসার লিখেছি এরকম যে, দ্য স্পিকার টার্নস অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস বিকজ হি ইজ টায়ার্ড অফ দ্য নয়েজি, বিজি অ্যান্ড আর্টিফিশিয়াল সিটি লাইফ। কবি বা বক্তা এই যে রাস্তাঘাট এবং ভিড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কারণ তিনি এই যে কোলাহল, ব্যস্ততা এবং যে আর্টিফিশিয়াল বা যান্ত্রিক যে জীবন, সে জীবন থেকে তিনি মুখ ফিরিয়ে নিতে চান, কারণ সে জীবন নিয়ে তিনি খুবই ক্লান্ত। হি ওয়ান্টস পিস, ফ্রিডম অ্যান্ড কমফোর্ট ইন ন্যাচারাল ওয়ার্ল্ড। এবং তিনি প্রকৃতির মাঝে শান্তি, স্বাধীনতা এবং স্বস্তি খোঁজার চেষ্টা করছেন আর কি, বা স্বস্তি উনি চান। তারপরে 2 নম্বরে বলছে, হোয়াট ডাজ দ্য স্পিকার হিয়ার অ্যান্ড সি ইন দ্য গ্রাস? অর্থাৎ কবি এখানে ঘাসের মধ্যে কি দেখতে পান এবং শুনতে পান। তো আমরা কবিতাটা যখন দেখেছিলাম তখন দেখলাম যে কবি সেখানে ওই যে মৌমাছির গুনগুন শুনতে পাচ্ছিলেন, এবং তিনি দেখতে পাচ্ছিলেন যে কিভাবে তারা তাদের পায়ে সোনালি প্রলেপ লাগায়, সেই জিনিসটা তিনি দেখতে চান। সো আমরা এখানে আনসারটা দিব এইভাবে যে, ইন দ্য গ্রাস দ্য স্পিকার হিয়ার্স দ্য হামিং সাউন্ড অফ বিস। অর্থাৎ এই যে ঘাসের মাঝে কবি মৌমাছির গুনগুন শব্দ শুনতে পেলেন, অ্যান্ড সিজ দ্য মুভিং রাউন্ড, এবং তাদেরকে এই যে মুভিং অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে ঘুরতে দেখলেন, অ্যান্ড ব্রাশিং গোল্ডেন ফলেন অ্যাক্রস দেয়ার লেগস, এবং তাদের পায়ে সোনালি প্রলেপ লাগাতে দেখলেন। হি অলসো সিজ আ বার্ড কোয়াইটলি সিটিং ওভার হার এগস, এবং তিনি আরও দেখলেন যে একটা পাখি তার ডিমের উপর নীরবে তা দিচ্ছে। এটা আমরা কোথায় পেলাম একটু দেখিয়ে দিই। আমরা যখন এই লাইনগুলো একটু খেয়াল করব, হ্যাঁ, আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন অল ডে ইন দ্য গ্রাস ওয়ার দ্য বিজ ড্রোন অ্যান্ড পাস অ্যান্ড রিপাস, আই উইল ওয়াচ দ্যাম ব্রাশ গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, হিয়ার দ্য বার্ড অ্যাট হাস ওভার হার এগস। তো এই লাইনটা দিয়ে আমি ওই আনসারটা লিখেছিলাম। আর এখানে চাইলে একটা ছোট্ট পরিবর্তন তোমরা আনতে পারো। আমি এখানে সিস লিখেছি, সিসের জায়গায় তোমরা হিয়ার্স দিতে পারো। কেমন? কবি এই যে পাখিটাকে নীরবে ডিমে তা দিতে শুনছিলেন। ওকে, তারপর 3 নম্বরে বলছে, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সাউন্ড অফ দ্য সোয়ান? অর্থাৎ কবি এই যে রাজহাঁসের সাউন্ডটাকে কিভাবে বর্ণনা করেছেন, হ্যাঁ, বা রাজহাঁসের আওয়াজকে কবি কিভাবে এখানে বর্ণনা করেছেন। আমরা স্পিকারের বাংলা অর্থ বক্তা, কিন্তু এটা যেহেতু কবিতা, তো সেজন্য আমি বারবার কবি বলছি। তো আনসারটা লিখেছি এইভাবে যে, দ্য স্পিকার ডেসক্রাইবস দ্য সোয়ান সাউন্ড অ্যাজ হাই অ্যান্ড হার্স লাইক আ ক্রুকেড ক্ল্যারিয়ন অর ট্রাম্পেট কল স্প্রেডিং অ্যাক্রস দ্য ম্যাশ। ঠিক আছে, অর্থাৎ এই যে কবি, হ্যাঁ, তিনি এই রাজহাঁসের শব্দটাকে খুব উঁচু এবং কর্কশ বলেছেন, যেমনটা কি হয়, যেমনটা হচ্ছে বাঁকা বাঁশির আওয়াজের মতো, এবং এই যে আওয়াজটা এটা পুরো জলাভূমিতে ছড়িয়ে যায়। এবং এই লাইনটা আমি কোত্থেকে লিখেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন কবিতার এই লাইনগুলো পড়েছো, আই উইল হিয়ার দ্য ওয়াইল্ড সোয়ান লিফট হাই অ্যান্ড হার্স হিজ ক্রুকেড ক্ল্যারিয়ন অ্যাক্রস দ্য ম্যাশ। ঠিক আছে, তো এই লাইনটা থেকে হচ্ছে আনসারটা লিখেছি।
এবং আমাদের সর্বশেষ যে কোশ্চেন সেখানে বলছে where does the speaker want to be found at the end of the poem? অর্থাৎ কবিতাটা শেষে বক্তা নিজেকে কোথায় পেতে চান। হ্যাঁ, তো আনসারটা লিখেছে এরকম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য স্পিকার ওয়ান্টস টু বি ফাউন্ড রুটেড ডিপলি ইন নেচার স্ট্যান্ডিং ক্লোজ টু দ্য আর্থ উইদিন দ্য স্কাই টাগিং অ্যাট হিজ হেয়ার। অর্থাৎ কবিতাটার শেষে কবি নিজেকে প্রকৃতির একেবারে গভীরে বা প্রকৃতির মাঝে গভীর শিকড়ে যেখানে গেথে আছে, শিকড় যেখানে গেথে আছে, যেখানে আকাশ তার চুল ধরে টান দিবে, এরকম একটা উন্মুক্ত জায়গায় কবি নিজেকে পেতে চান। ওকে, তো এই লাইনটা আমি পেয়েছি এখানে। আমরা শেষ প্যারাটা যদি খেয়াল করি, দেখো এখানে কবি লিখেছেন রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড, অর্থাৎ মাটির একেবারে গভীরে, দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার, যেখানে হচ্ছে আকাশ আমার চুল ধরে টানবে, দেয়ার উইল আই বি ফাউন্ড, সেখানে আমাকে পাবে, দেয়ার সেখানেই মানে কবিকে পাওয়া যাবে, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ যেখানে আকাশ এবং মাটির মাঝে খুব গভীর সংযোগ থাকবে, একেবারে উন্মুক্ত আকাশ হয় না, একদম দিগন্ত বিস্তৃত আকাশ যেটাকে আমরা বলি, দেখা যায় যে একদম খোলা মাঠের সর্বশেষ কোণায় আমরা আকাশকে যখন দেখি তখন আমাদের কাছে কি মনে হয়, তখন মনে হয় কি আকাশ একেবারে মাটির সাথে লেগে আছে, এরকম মনে হয় দূর থেকে দেখলে। এরকম একটা উন্মুক্ত জায়গায়, হ্যাঁ, প্রকৃতির এরকম সুন্দর একটা মুহূর্তে কবি নিজেকে দেখতে পেতে চান। তো এই আলোচনার মধ্য দিয়ে আমি আমার এই লেসনটা এখানে শেষ করছি এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি লেসন 3 থেকে আলোচনা করব। আর যাওয়ার আগে তোমাদের কাছে আজকের আলোচনা কেমন লেগেছে সেটা অবশ্যই জানতে চাইবো এবং আশা করছি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী টপিকেও তোমরা আমার সাথেই থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।